পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের পার্বত্য চট্টগ্রামের অভিভাবক, আমাদের সংগ্রামী নেতা, আজকে আমাদের মাঝে উনি উপস্থিত হয়েছেন। আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাঝে আপনার বক্তব্য তুলে ধরার জন্য। সবাই করতালের মাধ্যমে আমরা স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। শ্রী যোগীন্দ্র বধিপ্রিয় লার্মা স্যার। পার্বত্য চট্টগ্রাম হ্যান্ডম্যান নেটওয়ার্ক সম্মেলন 2026 উপলক্ষে আজকের এই সমাবেশের শ্রদ্ধেয় উদ্বোধক, সম্মেলনে সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আসা হ্যান্ডম্যান কারবারিগণ এবং সেই সাথে উপস্থিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের মধ্যে যাকে স্মরণ করা যায় তিনি হচ্ছেন এলআরডির প্রতিনিধি হিসাবে আমাদের অতি পরিচিত পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের কাছের ব্যক্তিত্ব মনিয়াপা। ওনাকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের সমাবেশে আগত হ্যান্ডম্যান কারবারি ও সুধীবৃন্দ সবাই পার্বত্য অঞ্চলের স্থায়ী অধিবাসী। সেই সূত্র ধরেই আমি আমার বক্তব্য যা বলার সেটা তুলে ধরার চেষ্টা করছি। সংগ্রামী সম্মেলন, এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার, মত বিনিময় করার এবং সম্ভব হলে সিদ্ধান্ত গ্রহণের যে বাস্তবতা, সেই বাস্তবতার তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রচলিত ভূমি ব্যবস্থাপনায় প্রথাগত নেতৃত্বের ভূমিকা ও করণীয়, প্রেক্ষিত পার্বত্য চুক্তি ও বর্তমান অবস্থা। সংগ্রামী সম্মেলন, এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের বিরাজমান যে ভূমি ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনায় আমাদের প্রথাগত নেতৃত্ব তথা অর্থাৎ কারবারি, হেডম্যান এবং সার্কেল চিফ, এই তিনে গঠিত যে প্রথাগত নেতৃত্বের যে ভূমিকা, এই ভূমিকার কি বাস্তবতায় তার দায়িত্ব পালনে সচেষ্ট এবং তার প্রেক্ষিতে কী কী করণীয়, সে বিষয়ে বোধহয় আলোচিত হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল। এবং তার প্রেক্ষাপটটা হচ্ছে 1997 সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং সেই সাথে তখন থেকে বর্তমান পর্যন্ত তার পার্বত্য অঞ্চলে বিরাজমান যে পরিস্থিতি, তারই আলোকে আমাদের প্রথাগত নেতৃত্বের ভূমিকা ও করণীয় ব্যাপারে আজকের সমাবেশে ব্যাপকভাবে আলোচিত ও পর্যালোচিত হওয়ার কথা ছিল। কিন্তু আমি অবশ্যই বলবো যে আমি যে আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, অংশগ্রহণ করেছি, আমি হ্যান্ডম্যান কারবারিদের মধ্য থেকে যে বক্তব্য শুনেছি সেটা আমি মনে করি সন্তুষ্ট হওয়ার মতো আমি দেখিনি। এখানে হ্যান্ডম্যান কারবারি এবং সার্কেল চিফ তিনে গঠিত এই নেতৃত্ব আজকে পার্বত্য অঞ্চলের শরণার্থীর কাল থেকে তারা এই এলাকার যুগ্ম জনগণের তাদের যে জীবন এবং জীবনধারা সাথে যুক্ত থেকে দায়িত্ব পালন করে আসছে। আজকের এই মুহূর্তে এই প্রথাগত নেতৃত্ব কতটুকু তার দায়িত্ব পালনে সক্ষম বা সেই দায়িত্ব পালনে অনুকূল বাস্তবতা বিরাজমান, তা সে বিষয়ে আমার মনে হয় এখানে আরও আলোচিত হওয়া দরকার ছিল এবং আলোচনা করার অবকাশ আছে বলে আমি মনে করি। এখানে দু একজন হ্যান্ডম্যান অবশ্যই কিছু বলার চেষ্টা করেছেন মাত্র। এখানে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, হ্যান্ডম্যানরা কী কী সমস্যায় মুখোমুখি হয়ে আছেন সে সম্পর্কে কিন্তু
বাস্তবে যে সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সমস্যার দিকটা আমার মনে হয় এখানে হ্যান্ডম্যান কারবারিগণের বক্তব্যের মধ্য দিয়ে সেটা সফলভাবে প্রতিফলিত হতে পারেনি। আমি জানি না সেটা কেন হলো। এটা কি এই যে আমাদের পাহাড়ের যে বাস্তবতা, এখানে মন খুলে বলার অবকাশ নেই। কিছু কথা বলতে গেলে প্রথমে ভাবতে হয় নিজের নিরাপত্তার দিকটা। সেই নিরাপত্তা বিবেচনা করে কি হ্যান্ডম্যান কারবারিরা যারা এখানে বক্তব্য দিয়েছেন বা যারা শুনেছেন তারা তাদের অন্তরের কথা ব্যক্ত করতে পেরেছেন কি? আমি মনে করি সেটা বোধহয় ব্যক্ত করতে তারা অনেকাংশে ব্যর্থ হয়েছে। আমি যে বিষয়টা উত্থাপন করতে চাই সেটা হলো যে আজকে পার্বত্য অঞ্চলের যে এই যে প্রেক্ষাপট, যেটা পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং তার বর্তমান অবস্থা, আমরাও অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে 1997 সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। পার্বত্য অঞ্চলে স্থায়ী অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই চুক্তিতে স্বাক্ষর করে। সুতরাং দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপর বহুলাংশেও নির্ভর করে বইছে। কিন্তু মূলত আজকে পার্বত্য অঞ্চলে যে বাস্তবতা, সেই বাস্তবতার ক্ষেত্রে এখানে প্রথাগত নেতৃত্বের ভূমিকা ও আমি মনে করি কোনো অংশে কম হতে পারে না। পার্বত্য অঞ্চলে যারা এই প্রথাগত নেতৃত্বের ধারক বাহক, তারা নিঃসন্দেহে এই পার্বত্য চুক্তির সাথে সংশ্লিষ্ট ছিলেন। দীর্ঘ 25 বছরের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের সাথে যুগ্ম জনগণ যে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে, তার পশ্চাতে পার্বত্য অঞ্চলের কারবারি হ্যান্ডম্যানদের ভূমিকা এটা অনস্বীকার্য এবং উল্লেখযোগ্য বলে এটা আমরা অবশ্যই আমাদের অন্তরে জাগ্রত রাখতে পারি। আজকে এখানে আমি বলবো হ্যান্ডম্যান কারবারিগণ তারা তাদের দায়িত্ব, অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হচ্ছেন না। এটা আমরা সবাই অনুভব করি। যারা হ্যান্ডম্যান কারবারি তারা তো অবশ্যই ভুক্তভোগী, আর আমরা যারা তাদের সাথে যুক্ত আমরাও সেটা আমরা প্রত্যক্ষ করি। তো কেন এই নেতৃত্ব তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, কেন দায়িত্ব পালনে সক্ষম হচ্ছেন না, তার মূল কারণটা কি সেটা আমাদের চিহ্নিত করা দরকার। এবং এই চিহ্নিত করার পাশাপাশি আমাদের করণীয়তা কী হওয়া উচিত সেটাই। আজকে পার্বত্য অঞ্চলের যে জীবন ও জীবনধারা অনেক পরিবর্তিত হয়েছে। ব্রিটিশ এই দেশে এই অঞ্চল তার উপনিবেশে পরিণত না করার পূর্বে এই এলাকার মানুষ স্বাধীনভাবে জীবন ধারণ করেছে। যদিও সেই তখনকার শাসন ব্যবস্থার বাস্তবতা ছিল ভিন্ন, কিন্তু তবু আমরা বলবো মানুষ স্বাধীনভাবে তার প্রকৃতিকে ধারণ করে তারা জীবন জীবিকা তারা অর্জন করেছে, তারা জীবনধারাকে পরিচালিত করেছে। কিন্তু ব্রিটিশ উপনিবেশের শক্তি এই অঞ্চল দখলে নিয়ে যাওয়ার পরে এখানে তার জীবনধারার অনেক বিরূপ বাস্তবতা দেখা দেয়। সেই বাস্তবতার মধ্য দিয়ে আজকে পার্বত্য অঞ্চল বর্তমান পর্যায়ে এসে উপনীত হয়েছে। ব্রিটিশ চলে গেছে বটে, কিন্তু পার্বত্য অঞ্চলে সেই পরিবেশিক শাসন ব্যবস্থা সেটা কোনো পরিবর্তন আসেনি, বরঞ্চ এই পরিবেশিক শাসন ব্যবস্থার সাথে যুক্ত হয়েছে এই দেশের এই তৎকালীন পাকিস্তান আমলে এবং তৎপরবর্তী বাংলাদেশের আমলে তার এখানে আরও উপনিবেশিক শাসন ব্যবস্থাটা আরও পাকাপোক্ত হয়েছে। তার কারণ হলো ব্রিটিশের দেওয়া 19 সালের শাসনবিধি এবং সেই সাথে যুক্ত হয়েছে এখানে এই পার্বত্য অঞ্চলে বাঙালিকরণ, ইসলামীকরণের এবং পার্বত্য অঞ্চলের জনগণেরকে সভ্যসাধ্যকরণের তার শাসন কাঠামো, শাসন ব্যবস্থা। এই বাস্তবতা অনস্বীকার্য। এই বাস্তবতার সাথে আমাদেরকে বাধ্য থেকে সামিল হতে হচ্ছে। তার থেকে বেরিয়ে আসার জন্য প্রচেষ্টা অবশ্য ছিল এবং সেই প্রচেষ্টার
ফল হিসাবে 1997 সালে অন্তত কিছুটা অধিকার সম্পন্ন একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি কিন্তু বাস্তবায়িত হতে পারে। তো আমি ব্যাখ্যায় না গিয়ে শুধু বলবো, আজকে প্রথাগত নেতৃত্ব যে পরিবেশে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, সেটা অত্যন্ত একটা কঠিনতম অবস্থার মধ্য দিয়ে। 1997 সালের চুক্তি যদি যথাযথ বাস্তবায়িত হতে পারত, তাহলে আমার মনে হয় আজকে আমাদের পার্বত্য অঞ্চলে প্রথাগত নেতৃত্বের যে ভূমিকা, সেটা পালনে অনেকটা সহজ হতো এবং এই ভূমিকা আমাদের জীবন ও জীবনধারার সাথে আরও গভীরভাবে সমৃদ্ধ হতে পারত। কিন্তু বাস্তবে তা হতে পারে না। পার্বত্য চুক্তি বাস্তবায়িত হয় না। পার্বত্য চুক্তিকে ঝুলিয়ে রাখা হয়েছে। বিগত সরকার আমলে আমরা দেখেছি পার্বত্য অঞ্চলের বাস্তবতা। ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্মের সাথে সাথে পার্বত্য অঞ্চলের পাহাড়ি মানুষের যে যুম্ম জনগণের যে জীবন জীবিকার মধ্যেও এসেছে নানা ধরনের তার সমস্যা। যে সমস্যার মধ্য দিয়ে আমরা এই পার্বত্য অঞ্চলের জনগণ ৭২ সেই সংবিধানের প্রণয়নের পর থেকে আজ অবধি আমরা কঠিন একটা বাস্তবতার মধ্যে বাস করতে বাধ্য হচ্ছি। আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো কি পারবো না, সেই প্রশ্নটাই আজকে আমাদের সবার সামনে মনে করি যে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে এখানে এই আমাদের হ্যান্ডম্যান নেটওয়ার্কের যে ২২৬-এর যে সম্মেলন, এই সম্মেলনেও যে বিষয়টা আমরা অনুভব করি, সেই বিষয়টা আমরা ইতিপূর্বে অনুষ্ঠিত সম্মেলনগুলোতেও অনুভব করেছিলাম। মূলত পরিবর্তন আমরা দেখি না, বরঞ্চ যে পরিবর্তনটা আমরা দেখি সেটা হলো যুগ্ম জনগণের উপর যে জাতিগত এবং শ্রেণীগত যে নিপীড়ন নির্যাতন, সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ার কারণে সেই বাস্তবতা আরও আমাদের কাছে প্রকট হয়ে দাঁড়িয়েছে। হ্যান্ডম্যান কারবারি এবং সার্কেল চিফদের এই ক্ষেত্রে যে ভূমিকাটা আমরা সাধারণ পাহাড়ি মানুষেরা আমরা যেটা আশা করি, সেটা হলো যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের জীবন এবং জীবনধারার তার আমূল পরিবর্তনের দিকে অগ্রসর হওয়া। সেক্ষেত্রে এই প্রথাগত নেতৃত্ব তার বিশাল ভূমিকা পালন করতে পারে। কিন্তু এটাই বাস্তবতা যে ৯৭ সালে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে চুক্তির মধ্য দিয়ে আমরা পার্বত্য অঞ্চলে একটা বিশেষ শাসন ব্যবস্থা আমরা আশা করেছি। পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, ৩ পার্বত্য জেলা পরিষদ, সেই সাথে প্রথাগত নেতৃত্ব, এই নিয়ে হচ্ছে পার্বত্য অঞ্চলের বিশেষ শাসন ব্যবস্থার একটা কাঠামো। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকে এই বিশেষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা যে রকম হওয়া উচিত ছিল, সেই ভূমিকা আমরা পালন করতে ব্যর্থ হয়েছি। যে কারণে আজকে আমাদের কাছে হাজারো প্রশ্ন। আজকে প্রথাগত নেতৃত্ব তার দায়িত্ব পালনে তারা নানাভাবে দ্বিধাগ্রস্ত, বাধাগ্রস্ত এবং শঙ্কিত বলে আমি মনে করি। কারণ আজকে পার্বত্য অঞ্চলের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশ জন্ম হলো, ৭২-এর সংবিধান হলো, সেখানে পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের ১৩ ভাষাভাষী ১৪টা যুগ্ম জাতির অস্তিত্বকে অস্বীকার করা হলো এবং বলা হলো যে বাংলাদেশে যারা বসবাস করবে তারা সবাই বাঙালি হিসেবে পরিচিত হবে। তাহলে এক কলমের খোঁচায় আজকে ৭২-এর সংবিধানে আমাদের যুগ্ম জনগণের জাতীয় পরিচিতিকে অস্বীকার করা হলো এবং সেই সাথে পার্বত্য অঞ্চলের বুকে জারি করা হলো জরুরি অবস্থা। সেই জরুরি অবস্থা ৭৫-এর যে পদ পরিবর্তন এবং ৭৬ থেকে যে বাংলাদেশের যে সামরিক শাসন, সেই সামরিক শাসন তার পরবর্তীতে সারা দেশ থেকে সামরিক শাসন প্রত্যাহার করা হলেও
পার্বত্য অঞ্চল থেকে সামরিক শাসন প্রত্যাহার করা হয় না। 1980 দশকের শুরুতে এখানে অপারেশন দাবানল নামে এখানে এই যে শাসন ব্যবস্থা জারি হলো, সামরিক কর্তৃত্ব জারি হলো এবং পার্বত্য অঞ্চলে বিরাজমান যে শাসন ব্যবস্থা, এখানে বাংলাদেশ সরকার তার প্রতিনিধি, জেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সেই সাথে এখানে প্রথাগত নেতৃত্ব তার ভূমিকায় নানা ধরনের বাধার সম্মুখীন হতে আমরা দেখেছি এবং অপারেশন দাবানল অব্যাহতভাবে চলতে চলতে আজকে 2001 সালে এসে আবার সেই অপারেশন দাবানল নাম পরিবর্তন করে বাংলাদেশ সরকার দেওয়া হলো অপারেশন উত্তরণ এবং আজ পর্যন্ত অপারেশন উত্তরণ আমাদের পার্বত্য অঞ্চলের বুকে যুগ্ম জনগণের কে চেপে ধরে রেখেছে, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। আজকে এই যে পিছনের যে বাস্তবতাটা, পার্বত্য অঞ্চল বুকে যে শাসনের যে বাস্তবতা, এখানে 19 সালের শাসনবিধি নাকি চুক্তির মধ্য দিয়ে যে বিশেষ শাসন ব্যবস্থা, নাকি এখানে এই তাদের সাথে প্রথাগত নেতৃত্ব, কোন শাসনের মধ্যে আমরা আছি? বাংলাদেশের শাসন ব্যবস্থা সাথে এই বাস্তবতা কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা একটু ভাবলে সেটা সহজে বোঝা সহজ। সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে 3 পার্বত্য জেলা ব্যতীত অন্যান্য সব অঞ্চলে আমরা বাংলাদেশ সরকারের একটা শাসন ব্যবস্থা দেখি, আর পার্বত্য অঞ্চলের বুকে দেখি বহুমুখী এখানে শাসন ব্যবস্থার মধ্যে কর্তৃত্ব। এখানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে বা যে মন্ত্রী পরিষদের যে নেতৃত্বে যে শাসন ব্যবস্থা, যেটা পার্বত্য বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা অন্যান্য মন্ত্রের মাধ্যমে প্রযোজ্য, সেটা একটা দিক দেখি। আরেকটা হচ্ছে এখানে যে 1997 সালে যে চুক্তি, সেই চুক্তির আলোকে যে এখানে 3টি পার্বত্য জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছে, সেই সাথে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং তার সাথে যুক্ত প্রথাগত নেতৃত্বের যে ভূমিকা, সব মিলিয়ে একটা আরেক ধরনের আমরা শাসন ব্যবস্থা প্রত্যক্ষ করি। তার বাইরে যে শাসনটা মূলত পার্বত্য অঞ্চলকে, পার্বত্য অঞ্চলের জীবনধারাকে নিয়ন্ত্রিত করে দেয়, সেটা হলো অপারেশন দাবানল নামে সে অদৃশ্য একটা সেনা শাসন, একটা যে শাসন আমাদের সকল ক্ষেত্রে চেপে বসে আছে। আজকে আমি মনে করি এটা বা আমরা আঞ্চলিক পরিষদ বিবেচনা করি বা এখানকার যারা অধিকার আদায়ে লড়াই সংগ্রামে যুক্ত, তারা মনে করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি যদি বাস্তবায়িত হতে পারত, তাহলে পার্বত্য অঞ্চলের জীবন ও জীবনধারায় অনেকটা পরিবর্তন আসতো এবং মানুষ আজকে যে নিরাপত্তাহীন একটা জীবন নিয়ে, একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যে বসবাস করতে বাধ্য হচ্ছে, অন্তত সেখান থেকে ফলে তারা বেরিয়ে আসতে পারত। কিন্তু আজকে সে বাস্তবতা আমরা দেখি না। আজকে পার্বত্য অঞ্চলের বুকে আমরা যত দিন যাচ্ছে ততই আমরা অনুভব করছি যে আমাদের অস্তিত্ব প্রায় হারিয়ে গেছে। আজকে পার্বত্য অঞ্চলের যে 14টা যে আদিবাসী জাতি, যুগ্ম জাতি যারা বসবাস করছে যুগ যুগ ধরে, এই মাটি এই যে পার্বত্য অঞ্চলকে যারা আবাদ করেছেন, তাদের পূর্বপুরুষেরা তারা সেই তাদের আবাদকৃত জমির উপর তারা তাদের অস্তিত্বকে হারিয়েছে। আজকে পার্বত্য অঞ্চলের কোনো যুগ্ম নরনারীর তার ভূমির অধিকার আছে বলে আমি মনে করতে পারি না। কারণ ব্রিটিশ আমলে এসে আমরা দেখেছি, ব্রিটিশ কিছুটা হলেও তার যে 19 সালের শাসনবিধি অনুযায়ী যে অধিকারটুকু পার্বত্য অঞ্চলে মাটি বা জমির থেকে দিয়ে দিয়েছে, সে অধিকার আজকে এই পাকিস্তান এবং তৎপরবর্তী বাংলাদেশের শাসনামলে এসে সেটা হারিয়ে গেছে। আজকে আমরা জমির নিয়ে এখানে অনেক কথা বলেছি, জমির খাজানা, জমির অন্যান্য সংশ্লিষ্ট অনেক বিষয়, কিন্তু বস্তুত জমি তো আমাদের হাতে নেই, জমি কার হাতে আছে সেটাও তো প্রশ্নবিদ্ধ করার মতো একটা বাস্তবতা। আমি মনে করি এটা গভীরভাবে অনুভব করা দরকার। আজকে
কারবারি হ্যান্ডম্যানরা কারবারি গ্রামের তার সুখ শান্তি অগ্রগতি তার সব কিছু ব্যাপারে তার একটা ভূমিকা, নেতৃস্থানীয় ভূমিকা। ঠিক তেমনি মৌজার হ্যান্ডম্যান তিনি মৌজাবাসীদের যে জনগণের সাথে তাদের সব কিছুর সাথে যেমন একটা সম্পৃক্ততা আছে, একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি মৌজার যে জমি সেই জমি রক্ষা করা, জমির নিরাপত্তা দেওয়া, জমির অধিকার প্রতিষ্ঠিত করা, জমির সাথে আমাদের যে জীবনের সব কিছুর যে একটা সম্পর্ক সেটাকে প্রতিফলিত করার যে দায়িত্বটা, সেটা হ্যান্ডম্যান কি তার দায়িত্ব পালন করতে পারছে? আমি মনে করি যে সেটা পারছে না। তার না পারার পিছনে তার যে সেটা হচ্ছে যে তার শাসনতান্ত্রিক যে অধিকার, সে অধিকার থেকে হ্যান্ডম্যান কারবারি বা সার্কেল চিফ বা আমরা যুগ্ম জনগণ বঞ্চিত হয়ে আছি। আজকে পার্বত্য অঞ্চলে যে শাসন ব্যবস্থা, সেই প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেটা কার হাতে? যদিও এখানে আমাদের পার্বত্য অঞ্চলের বিশেষ শাসন ব্যবস্থার তার কাঠামো কি, যে পার্বত্য মন্ত্রণালয়, এখানে বলা হয়েছে যে পার্বত্য মন্ত্রণালয়, সেটা আমাদের মন্ত্রণালয় হলেও আসলে এই মন্ত্রণালয় কোনোদিন আমাদের মন্ত্রণালয় হিসেবে তার দায়িত্ব পালনে এগিয়ে আসে না, বরঞ্চ বারে বারে এই মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলের যুগ্ম জনগণের বা স্থায়ী অধিবাসীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তারা দায়িত্ব পালন করে এসেছে। আজকে পার্বত্য চট্টগ্রাম বিশ্ব মন্ত্রণালয়ের যে বাস্তবতা, সেই বাস্তবতার সাথে আজকে আমরা মুখোমুখি হইয়া আজকে পার্বত্য অঞ্চলের কার শাসন চলছে? এখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 1980 দশক থেকে এখানে যে বিশেষ একটা অদৃশ্য যে শাসন ব্যবস্থা জারি করা হয়েছে তারই নিয়ন্ত্রণে আমরা আছি। আজকে আমরা বাহ্যত দেখছি পার্বত্য অঞ্চলের পার্বত্য বিষয় মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী নাই, কিন্তু কোনো মন্ত্রী যদি না থেকে থাকে তাহলে সেটা অবশ্যই পার্বত্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। তাহলে আজকে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন যে বাংলাদেশের সরকারের যে প্রধানমন্ত্রী, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের মন্ত্রী। এখানে এই যে বাস্তবতা, এই বাস্তবতা নিয়ে আমাদের অনেক চিন্তা, অনেক দুশ্চিন্তা, অনেক ভাবনা, আমরা অনেক কথাবার্তা বলছি এবং বিষয়টা নানাভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমাদের কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সেই চুক্তি যদি বাস্তবায়িত হতো তাহলে আজকে এই বাস্তবতার আমরা মুখোমুখি হতাম না। এখানে করণীয় সম্পর্কে যেটা বলা হয়েছে, করণীয় নিঃসন্দেহে অনেক কিছু আছে। প্রথাগত নেতৃত্বের যে ভূমিকা, সেই ভূমিকা আমরা সকল ক্ষেত্রে আমরা অস্বীকার করতে পারি না। এই ভূমিকা আমাদের পার্বত্য অঞ্চলের জনগণের স্বাধিকার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের কারবারি হ্যান্ডম্যানগণ, এমনকি আমি বলবো যে বিভিন্ন বাস্তবতায় আমাদের সার্কেল চিফগণের মধ্যেও এই যে বাস্তবতাকে আমরা কোনো না কোনো কারণে যে এড়িয়ে যেতে বাধ্য করি। আজকেও আমি বক্তব্য দিয়েছি, কারবারি হ্যান্ডম্যানগণ, কারবারি তো এখানে বক্তব্য দিয়েছে কিনা স্মরণ নাই, তবে হ্যান্ডম্যানে যারা বক্তব্য দিয়েছেন তারা যে সমস্ত বক্তব্য রেখেছেন তার মধ্যে শুধু যে সামাজিক কিছু বিষয়, খাজানা বিষয়, তাদের সম্মানের বিষয়, তাদের যে আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয় ছাড়া মূলত অন্য বিষয় বলা হয়নি। মাত্র দু একজন হ্যান্ডম্যান তারা অবশ্য বলিষ্ঠভাবে বলার চেষ্টা করেছেন যে কারবারি হ্যান্ডম্যানদের তাদের বা প্রথাগত নেতৃত্বের তার যে যথাযথ যে অবস্থানটা সেটা গড়ে উঠতে পারে যদি পাল্টার চুক্তি যথাযথ বাস্তবায়িত হতে পারে। আজকের ভূমি এবং ভূমি ব্যবস্থাপনা নিয়ে, প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ে, উন্নয়ন নিয়ে যা কিছু প্রথাগত নেতৃত্বের সাথে সম্পৃক্ততা আছে সেগুলো তার যথাযথ যে দায়িত্ব পালনের নির্ভর করছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবতা। এখানে যে 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 ব্যবস্থাপনার মধ্যে এখানে যে রাঙামাটি
যে হ্যান্ডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি যে শ্রী থোয়া মার্মা, উনি যে বিষয়গুলো বলেছেন, আমি ওনার বিষয়গুলো অবশ্যই বলবো যে অত্যন্ত গুরুত্ব সহকারে উনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি জানি না অন্যান্য হ্যান্ডম্যানগণ ওনার বক্তব্যের সাথে সহমত পোষণ করবেন কিনা, কিন্তু আমি মনে করি হোয়াং মার্মা যে সহসভাপতি তিনি যা ব্যক্ত করেছেন তারই আলোকে হ্যান্ডম্যানদের এগিয়ে যাওয়া উচিত। এখানে এই বাস্তবতায় যেখানে পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা নরনারী প্রতিদিন মুহূর্ত একটা নিরাপত্তাহীন বাস্তবতা নিয়ে বসবাস করছে,